ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারী বিদেশি শিক্ষার্থীদের তাড়াতে মরিয়া ট্রাম্প নির্বাহী আদেশে সই ৩০,০০০ অবৈধ অভিবাসীকে গুয়ান্তানামো কারাগারে পাঠানোর নির্দেশ। কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫% করারোপ যুক্তরাষ্ট্রের, শনিবার থেকে কার্যকরী সিদ্ধান্ত ট্রাম্পের। চীনের ওপরও শুল্কারোপের পরিকল্পনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংঘর্ষে বিমান ও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সব আরোহী মারা গেছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২ উড়োজানের ব্ল্যাক বক্স পেয়েছে উদ্ধারকারী দল। ফেডারেল এভিয়েশনের প্রতিবেদন অনুযায়ী রোনাল্ড রিগান বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে লোকবল কম থাকায় বিপত্তি দেখা দেয়। বিস্তারিত হাসানুজ্জামান সাকি রিপোর্টার। আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দুর্ঘটনাটি প্রতিরোধযোগ্য ছিল। এ সময় কেন্দ্রীয় এভিয়েশন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে ক্রিস রচেলিউর নাম ঘোষণা করেন তিনি। ট্রাম্প আরও বলেন, শিগগিরই যাত্রীদের নামের তালিকা প্রকাশ করা হবে এবং কোন কোন দেশের নাগরিক আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ছিলেন তাও জানানো হবে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ভিডিও বার্তায় বলেন, বিমানের সঙ্গে সংঘর্ষ হওয়া সেনা হেলিকপ্টার ক্রু অভিজ্ঞ ছিলেন এবং এই ফ্লাইটটি ছিল একটি বার্ষিক দক্ষতা প্রশিক্ষণ ফ্লাইট, যেখানে তারা নাইট ভিশন চশমা ব্যবহার করেছিলেন। আমেরিকান এয়ারলাইন্সের সিইও বলেন, সেনা বিমানটি পিএসএ বিমানের পথে কেন চলে এসেছিল তা জানা যায়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিরাপত্তা এফ এর একটি প্রতিবেদনে জানা গেছে, রোনাল্ড রিগান বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে লোকবল কম থাকায় বিপত্তি দেখা দেয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এয়ারপোর্টের টাওয়ারে বছরের পর বছর কর্মী সংকট দেখা যাচ্ছে। সেপ্টেম্বর ২০২৩ অনুযায়ী সেখানে মোট ১৯ জন পুরোপুরি সার্টিফাইড কন্ট্রোলার ছিলেন। কর্মী ঘাটতির কারণে অনেক কন্ট্রোলার সপ্তাহে ৬ দিন এবং দিনে ১০ ঘন্টা কাজ করতে বাধ্য হচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আমেরিকান এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতের পরিচয় জানা গেছে। বেশিরভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক। এছাড়াও চীন, রাশিয়া ও লাতিন আমেরিকার নাগরিকও আছেন। বুধবার রাতে ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার খবর পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র জুড়ে। ভয় ঢুকে যায় বিমানে থাকা যাত্রীদের আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যদের মাঝে। তবুও আশায় ছিলেন প্রিয়জনকে ফিরে পাওয়ার। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম জানায়, বেঁচে নেই একজন যাত্রীও। এরই মধ্যে বিমানটিতে থাকা আরোহীদের পরিচয় প্রকাশ করা হয়েছে। বেশিরভাগ যাত্রী ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক। এছাড়াও ফ্লাইটে চীনের ২ জন, লাতিন আমেরিকার 2 জন এবং কয়েকজন রাশিয়ান নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমেরিকান ইগল ফ্লাইট ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিলেন যুক্তরাষ্ট্রের ৩ জন সেনা সদস্য। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন নিহতদের পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবরা। এমন হৃদয় বিদারক ঘটনায় কাছের ও আপন মানুষদেরকে হারিয়ে কষ্টে দিন পার করছেন তারা। আমরা ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। তার বাবা মাকে আমি আমার নিজের বাবা মায়ের মতো করে দেখতাম। তাদের বাসা আমাদের বাসার একদম কাছাকাছি ছিল। আমি তাদের বাড়িতে প্রায়ই যাওয়া আসা করতাম। ঘটনাটি সত্যি হৃদয় বিদারক। কঠিন সময় পার করছি। আমি আমার বন্ধুকে ১১ বছর বয়স থেকে চিনি। সে আমাকে ওয়েট লিফটিং শিখিয়েছিল, আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাহায্য করেছিল। সে চুপচাপ সবাইকে সাহায্য করত যেন কেউ জানতে না পারে। নিহতদের স্মৃতি মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্টও দিচ্ছেন অনেকে। অর্চিতা শেহসিন, সময় সংবাদ। ইসরায়েলি জিম্মি মুক্তির পর ১১০ ফিলিস্তিনি বন্দীর মুক্তির খবর নিশ্চিত করেছে হামাস। একই সঙ্গে গত বছর ইসরায়েলি হামলায় সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে বন্দি বিনিময়ের সময় পশ্চিম তীরের সিলওয়াত শহরে অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এছাড়া জেনিনে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
রামাল্লায় ফিলিস্তিনি বন্দীদের মুক্তির পর এভাবেই স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। দীর্ঘ 15 মাস পর প্রিয় মানুষকে কাছে পেয়ে সুখের কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি জিম্মি মুক্তির পর 110 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। পাশাপাশি অসহায় ফিলিস্তিনিদের সহায়তা দেয়া জাতিসংঘের শরণার্থী সংস্থার উপর দেয়া ইসরায়েলি নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব খাদ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম। নাদিম মারজান, সময় সংবাদ। এবার যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করা বিদেশি শিক্ষার্থীদের তাড়াতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এর আওতায় বিক্ষোভকারীদের খুঁজে বের করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের রিপোর্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন এক নির্বাহী আদেশ। এই আদেশে যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি শিক্ষার্থী গাজা ইসরায়েলি হামলার পরে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। এ বিষয়ে গেল বুধবার একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশের ফলে মার্কিন ইহুদিদের বিরুদ্ধে হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতাকারীদের কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারবে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশনাও দেয়া হয়েছে। মানবাধিকার গোষ্ঠী ও আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নতুন এই পদক্ষেপ বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে এবং তা আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এদিকে মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ আমেরিকান ইসলামিক রিলেশন কাউন্সিল জানিয়েছে, ট্রাম্প যদি এটি বাস্তবায়নের চেষ্টা করেন তবে আদালতে এই আদেশকে চ্যালেঞ্জ করা হবে। 2023 সালের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয়। এর প্রতিবাদে বিশ্বের অনেক দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মার্কিন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও হয় বড় ধরনের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনও অর্জন করেন শিক্ষার্থীরা। আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অনেক প্রতিষ্ঠান। সে সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় গেলে ফুটেজ দেখে এসব বিক্ষোভকারীদের চাকুরি বঞ্চিত সহ গ্রেপ্তার করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আসাদ সরকারের পতনের পর প্রথম আরব নেতা হিসেবে সিরিয়া সফরে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন কাতারের আমির। সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের উপর গুরুত্ব আরোপ করেন আল থানি। দেশটি পুনর্গঠনে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তাকে স্বাগত জানান দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বাশার আল আসাদের পতনের পর প্রথম আরব নেতা হিসেবে সিরিয়া সফরে গেলেন আল থানি। দামেস্কে পৌঁছে আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন কাতারের আমির। এ সময় সিরিয়া পুনর্গঠন, দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর আল থানি জোর দেন বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। রাষ্ট্র পুনর্গঠনে পুনর্নির্মাণে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ঘোষণার জন্য ধন্যবাদ। এই ঘোষণা কাতারের জন্য খুশির খবর। সিরিয়ার মানুষকে সমর্থন ও সহযোগিতায় সবসময় সহায়তা করবে কাতার। কাতারের সংবাদ মাধ্যম জানায়, সিরিয়া পুনর্গঠনে বিশেষ করে জ্বালানি, পরিবহন এবং আবাসন খাতে দোহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাতারের আমিরের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। এই সফর সিরিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তার ক্ষেত্রে কাতারের ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। শনিবার থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসী ও ফেন্টানিল মাদকের প্রবেশ বন্ধ করতে এমন পদক্ষেপ নিয়েছে তার প্রশাসন। চীনের উপরও কর আরোপের ব্যাপারে পরিকল্পনা করছেন বলে জানান ট্রাম্প। ক্ষমতায় এসেই একের পর এক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ জারি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোর পদক্ষেপ গ্রহণের পর এবার বাণিজ্যিক খাতে শুল্ক আরোপে নজর দিয়েছেন তিনি। নির্বাচনের আগে থেকেই কানাডা ও মেক্সিকোর পণ্যে অতিরিক্ত কর আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। এবার তারই বাস্তবায়ন ঘটতে চলেছে।
কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যা শনিবার থেকে কার্যকর করা হবে। তবে এই পণ্য তালিকায় তেল অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কর আরোপের পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী ও ফেন্টানাইল মাদকের প্রবেশ বন্ধ করতে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি মোকাবিলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা তেলের ওপর শুল্ক আরোপ করা হলে ব্যয় বাড়বে মার্কিনীদের জীবনে। এদিকে চীনের ওপর কর আরোপের ব্যাপারে পরিকল্পনা করছেন বলে জানান ট্রাম্প। তবে কবে এবং কত শতাংশ শুল্ক আরোপ করা হবে বেইজিংয়ের ওপর তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। অন্তরা সেন, সময় সংবাদ। জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা ম্যারিয়ান ফেইথফুল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। স্থানীয় সময় বৃহস্পতিবার লন্ডনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে রিপাবলিক মিডিয়া। ম্যারিয়ান একই সঙ্গে ছিলেন গীতিকার, সঙ্গীতশিল্পী ও অভিনয়শিল্পী। তিনি 60-এর দশকে তার একক অ্যালবাম অ্যাজ টিয়ার্স গো বাই প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। ম্যারিয়ান 1946 সালের 29 ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফ্রান্সের পশ্চিমাঞ্চল। স্থানীয় সময় বৃহস্পতিবার ভিলাইনে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি। গৃহহীন হয়ে পড়েছেন রেডন শহরের 10,000 বাসিন্দা। নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে এলিয়েট ভিলাইনের 1000-এর বেশি মানুষকে। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ইভো, ইউএন এবং হারমিনিয়া ঝড়ের প্রভাবে সৃষ্টি ভারী বৃষ্টিতে বৈরী আবহাওয়ার কবলে পড়েছে দেশটি। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া বিভাগ। আন্তর্জাতিক সময়। আইফোনের বিক্রি কমলেও আবারও লাভের রেকর্ড গড়াচ্ছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। শেয়ার প্রতি $2.40 লাভ করেছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারগুলো চাহিদা অনুযায়ী বাজারে আনতে না পারায় কমেছে আইফোনের বিক্রি, এমনটাই মত প্রযুক্তিবিদদের। চলতি অর্থবছরের প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিবেদনে বলা হয়, কোম্পানির মোট বিক্রি ছিল $12,430 কোটি, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশিত মানের চেয়ে সামান্য বেশি। তবে কিছুটা কমেছে আইফোনের বিক্রি। কারণ হিসেবে এআই ফিচারগুলো এখনো সম্পূর্ণভাবে বাজারে আনতে না পারাকে দায়ী করছেন প্রযুক্তিবিদরা। পাশাপাশি চীনের বাজারে হুয়াওয়ে ও অন্যান্য ব্র্যান্ডের প্রতিযোগিতা আইফোন বিক্রিতে প্রভাব ফেলেছে বলে মত তাদের। তবে আইফোনের বিক্রিতে কিছুটা মন্দা দেখা গেলেও ম্যাকবুক এবং আইপ্যাড বিক্রি প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। নতুন M4 চিপযুক্ত ম্যাকবুক ও আইম্যাক বাজারে আসার পর এর বিক্রি বেড়েছে। ম্যাক বিক্রি থেকে আসে $899 কোটি এবং আইপ্যাড থেকে আসে $809 কোটি। এছাড়াও অ্যাপলের পরিষেবা খাত থেকে প্রতিষ্ঠানটি $2,634 কোটি আয় করেছে, যা আগের বছরের তুলনায় 13.9% বেশি। উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে অ্যাপলের সার্ভিস সেগমেন্ট থেকে আয়, যার মধ্যে আইক্লাউড স্টোরেজ, অ্যাপল মিউজিক এবং অ্যাপল টিভি প্লাস অন্তর্ভুক্ত। আর এতেই প্রতিটি শেয়ারের দাম বাড়ায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ লাভ করেছে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠানটি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। নতুন চান্দ্রবর্ষের দ্বিতীয় দিনেও চীন জুড়ে নানা আয়োজন ছিল। ঐতিহ্যবাহী রীতিনীতির সঙ্গে নতুন বছর পালন করছেন চীনারা। উৎসব উপভোগ করছেন চীনে ঘুরতে যাওয়া পর্যটকেরাও। ঐতিহ্যবাহী রীতিতে উদযাপন করা হচ্ছে নতুন বছর। প্রদর্শিত হচ্ছে ড্রাগন নাচ। শহর জুড়ে উৎসবের আমেজ। লাল রং দিয়ে নানা ধরনের নকশা তৈরিতে ব্যস্ত শিশুরা। চীনের হুনানে দ্বিতীয় দিনের মতো উদযাপন করা হলো চীনা নববর্ষ বা চান্দ্রবর্ষ। চমকপ্রদ অনুষ্ঠানের অভিজ্ঞতা আনন্দের সঙ্গে গ্রহণ করছেন স্থানীয় ও পর্যটকরা। এদিকে চীনের গুয়াংডং প্রদেশের চাওঝো গ্রামে চীনা বাদাম ছড়ানোর একটি আচার পালন করেন গ্রামবাসীরা। বাদাম ধরতে পারলে স্বাস্থ্য ও নিরাপত্তা মিলবে বলে ধারণা তাদের। এই ভিন্নধর্মী রীতির মাধ্যমে নববর্ষ উদযাপন করেন তারা। ভিন্ন আয়োজন ছিল চীনের গুয়াংজু শহরের পার্ল নদীর তীরে। চমৎকার আতশবাজির প্রদর্শনী সহ ছিল ড্রোন ও আলোর ঝলকানি। একই দিন জিয়াংজি প্রদেশের নানচাং শহরে আতশবাজি প্রদর্শনী হয়, যা দেখতে ভিড় করেন শত শত দর্শনার্থী ও বিশ্বের নানা দেশ থেকে চীনে ঘুরতে আসা পর্যটকরা। স্প্রিং ফেস্টিভ্যাল বা চান্দ্রবর্ষ চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে জাঁকজমকের সাথে 15 দিন ধরে উদযাপন করা হয়।
অর্চিতা শেহজিন, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়ের।